নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালে স্নান সেরে বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে এসে বসেছি পুজো করতে। লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের একটা নতুন জামা নিয়ে এসেছি। তবে নতুন জামা আমাদের সোমেরও এসেছে। আসলে সেদিন ছিল পোড়া অষ্টমী বা পড়ুয়া অষ্টমী, অর্থাৎ বাড়ির প্রথম সন্তান বা বড় সন্তান যে, তার মঙ্গল কামনা করে পুজো করা হয়। তবে বিভিন্ন জায়গায় নিয়ম বিভিন্ন, কিন্তু আমি কোনোদিনও এই পুজোটা খুব ঘটা করে করিনি। এমনকি গত বছর সোমের ফাইনাল পরীক্ষার সময় এই পড়ুয়া অষ্টমীটা পড়েছিল, তাই কোনো রকমে একটু ঠাকুরের কাছে বসিয়ে ওকে পুজো করে নিয়েছিলাম। আর নিয়ম মতো আমাদের প্রত্যেকের বাড়িতে যে লক্ষ্মী গণেশের মূর্তি থাকে তার মধ্যে লক্ষ্মী ঠাকুর হচ্ছে বড়, তাই প্রথমা পুজো লক্ষ্মী ঠাকুরেরও হয়ে থাকে। তো আমি এখানে পুজোটা কমপ্লিট করে দিয়েছি, আর মা একটু বসে সোমকে আশীর্বাদ করে পুজো করে দিচ্ছে। সাধারণত পড়ুয়া পুজোটা হয়ে থাকে তুলসী মঞ্চের কাছে, তবে আমাদের বাড়িতে তুলসী গাছটা একদম রাস্তার ধারে, তাই সেখানে এই পুজোটা করা সম্ভব নয়। তাই ঘরে ঠাকুরের কাছে বসেই ওকে পুজো করে নেওয়া হচ্ছে। এখন আপনাদের মনে হতে পারে অনেক নিয়মই কিন্তু বাদ পড়ছে, যেমন তুলসী মঞ্চের কাছে গোবর দিয়ে বানাতে হয় ঠাকুর। তবে ওই যে বললাম বিভিন্ন জায়গায় নিয়ম বিভিন্ন, তো আমাদের ওই পুজোটা কোনোদিনও করা হয়নি। তবে আজকে যদিও আমার করার ইচ্ছা ছিল, তবে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমার কাছে ছিল না, আর আমাদের এদিকে গোবর পাওয়াটা খুব মুশকিল ব্যাপার। যাই হোক, এদিকে আমি পুজো কমপ্লিট করেছি, আর ওদিকে আমাদের সোমের অবস্থাটা একটু দেখুন। এত বড় একটা কাজলের টিপ পরে ফেলেছে। তোর কি নজর পড়ে যাবে বলে পড়েছিস? না না, আমি বলছি এরকম হঠাৎ কাজল পরার ইচ্ছাটা হলো কেন? তোকে নজর পড়ে যায়? তোর বডি হয়নি নজর পড়ে যায় বলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে কাজলের টিপটা ছোট হয়ে গেছে, নজর পড়ে গেলে খেলতে যেতে পারিস না। এরপরে শোন, তাকা আমার দিকে তাকা, কাজলের টিপটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় করে লাগাতে হতো। হ্যাঁ, আর একটু বড় করে কাজলের টিপটা লাগালে, আর একটু বড় করে লাগালে তো তখনই নজরটা একমাত্র কাটানো যেত। আরো কেটে কেটে বড় করে। হ্যাঁ, এবার ঠিক আছে। কপালের মানে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, কপালের 3 ভাগ কাজল থাকতে হবে, 1 ভাগ ফাঁকা থাকতে হবে, তবেই একমাত্র নজর কাটানো যাবে। তুমি দেখলে, তোমাকে তাকে যে বললাম দেখতে। সকালে বাজার গিয়ে এসে তারপরে পুজো করেছিলাম, তাই দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়াটা করে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার শেষে সোমের পাশে একটু শুয়ে পড়েছিলাম, কারণ আমি না শুলে ও আবার ঘুমোবে না, আর ও না ঘুমোলে দুপুরে আমি কোনো কাজই করে উঠতে পারবো না। আর ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি সোজা এখন চলে এসেছি রান্নাঘরে, আর একটা বাটির মধ্যে একটা শ্যাম্পু পুরোটা ঢেলে নিয়েছি, আর 2 চামচ নিচ্ছি হলুদের গুঁড়ো, আর এর সঙ্গে নিয়েছি 2 চামচ ডিটারজেন্ট পাউডার, মানে কাপড় কাচা যে পাউডার হয় সেই পাউডার। আপনারা হয়তো এখন ভাবছেন এটা দিয়ে আমি আবার কি করব, তো পাশেই রাখা স্প্রে বটলটা দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন। যাই হোক, এটা কি কাজে লাগাবো সেটা একটু পরে বলছি, তার আগে প্রসেসটা বলে দিই। একটা পাতা শ্যাম্পু, 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ ডিটারজেন্ট পাউডার সব একসাথে ভালোভাবে মিশিয়েছি, আর হাফ গ্লাস জল দিয়ে ভালোভাবে জিনিসটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা পাতলা কাপড়ে এটাকে ছেঁকে নিচ্ছি। ছাঁকার কারণ একটা, হলুদের দানাগুলো থেকে গেলে কিন্তু স্প্রে করতে সমস্যা হবে। এবার এই পুরো মিশ্রণটা যেটা ছেঁকে নেওয়ার পরে বেরোবে, সেটা আমি 2 লিটার জলের জন্য ইউজ করব। আমার আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়ির ছাদে অনেক ফুল গাছ লাগানো আছে, আর ফুল গাছ মানে পোকা তো আসবেই। তো সাদা রঙের যে ফাঙ্গাল ইনফেকশনটা হয় বিশেষত ফুল গাছগুলোতে, মানে জবা গাছ বা গাঁদা গাছ এগুলোতে, তো সেগুলোকে কমানোর জন্য সবসময় কিন্তু আমাদের পক্ষে ওষুধ কিনে ওঠা সম্ভব হয় না, বা কিনতে গেলেও যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর দামও অনেক। তাই এই রকম কিছু ঘরোয়া উপায় যদি ইউজ করা যায় তাহলে একটা বড় খরচ আমাদের কমে যায়। তবে একটা ভালো স্প্রে বোতল থাকাও কিন্তু জরুরি। এই স্প্রে বোতলটা আমি 250 টাকা দিয়ে বাজার থেকে কিনেছিলাম, ভালোই কাজ হয়। আমি আসলে মায়ের কাছ থেকে এটা জেনেছিলাম। মাই বলেছিল যে এই জিনিসগুলো একসাথে মিশিয়ে স্প্রে করলে গাছে পোকা আর ধরে না। সপ্তাহে মোটামুটি 1 বার স্প্রে করলেই হবে। আপনারাও ট্রাই করে দেখবেন, আমি তো ফল পেয়েছি। এছাড়া ইউটিউবেও এই সংক্রান্ত নানান ভিডিও রয়েছে। গাছগুলোতে ওষুধটা স্প্রে করে দিয়ে আমি নিচে এসে সন্ধে দিয়ে সোমকে পড়াতে বসে গেছি। সন্ধ্যের চাটা এখনও খাওয়া হয়নি, তাই ওকে এই লেখাটা লিখতে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। চলুন এবার চাটা করে নিই, তারপরে আবার একটা বড় কাজ আছে।
চা খাওয়া শেষ করে সোমকে পড়ানো শেষ করে রান্নাঘরে চলে এসেছি। আর মাকে করে দিয়েছি 1 গ্লাস মতো গরম জল। আর এখানে মা 500 গ্রাম মতো সুজি নিয়েছে। এখন এই গরম জল আর লবণ একটু দিয়ে সুজিটাকে একটা নরম ডো তৈরি করবে। আর ডো তৈরি হয়ে গেলে এই সুজির মণ্ড দিয়েই বানানো হবে পুলি পিঠে। আমি কোনোদিনও সুজি দিয়ে বানানো পুলি পিঠে খাইনি। মাদের দেখেছি বরাবর আতপ চাল দিয়েই পুলি পিঠে বানাতে, কিন্তু সুজি দিয়েও যে হয় সেটা আমার জানা ছিল না। তাই আজকে মাই বলল সুজিটা আছে যখন সুজি দিয়ে কটা পুলি পিঠে করে দিই। দেখুন গরম জল আর লবণ দিয়ে ঠেসে ঠেসে মা কিন্তু সুন্দর একটা নরম ডো বানিয়ে ফেলেছে। এখন সেটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে। ততক্ষণ আমি এখানে নারকেলের যে স্টাফিংটা পুলি পিঠের মধ্যে থাকবে সেটা বানিয়ে নিচ্ছি। নারকেল কোড়াগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি গুড়। এখানে বলে রাখি এই গুড়টা কিন্তু গত বছর শীতের সময় কেনা। 1 বছরের মধ্যে পরপর 2 বার খালি কড়াইতে সুন্দর করে ফুটিয়ে আবারও রেখে দিয়েছিলাম, তাই গুড়টা 1 বছর পুরো ভালো আছে। যাই হোক, এই দেখুন আমাদের নারকেলের স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে বাদাম কিশমিশও দেওয়া যায়, তবে আমি আর দিইনি, শুধু একটু এলাচের গুঁড়ো ইউজ করেছিলাম আর একটু আদা। ছোটবেলায় যখন মা দিদাদেরকে পিঠে বানাতে দেখতাম তখন একটা চ্যালেঞ্জিং ব্যাপার মনে হতো পিঠেটাকে কিভাবে কি ডিজাইন করে মোড়া হবে, এবং আস্তে আস্তে বড় হতে হতে হাজার চেষ্টা করেও কিন্তু পিঠে মোড়াটা শিখতে পারতাম না। এমনকি এর আগেও যতবার পিঠে বানিয়েছি খুব একটা ভালোভাবে বানাতে পারিনি, তবে আজকে বানাতে গিয়ে দেখলাম হঠাৎই খুব সুন্দর ডিজাইনটা উঠে এলো। পুলি পিঠে বানানোর জন্য সুজির ডো একটু একটু করে হাতে নিয়ে আস্তে আস্তে করে ছোট ছোট বাটির মতো শেপ দিতে হবে। আর সুজির ডো থেকে এই ছোট ছোট বাটি বানানোর কাজটা মা করছে, আর আমি সেই বাটিগুলো এক এক করে নিয়ে নারকেলের পুরটা ভরে পিঠেগুলো গড়ে নিচ্ছি। আর আমাদের এসব বানাতে দেখে সোম হঠাৎ বলে ওঠে আমিও একটু পিঠে বানাবো। আমি বারণ করে দিলেও মা হঠাৎ বলে উঠলো না, ওকেও একটু বানাতে দে, কাজ করুক বসে বসে, কি আর করবে, কাজ ছাড়া বসে থাকলে শুধু বদমাইশি করবে আর আমাদেরই কাজের ক্ষতি করবে। যাই হোক, চলুন এবার আস্তে আস্তে সব পিঠেগুলো গড়ে নিই। পুর পিঠায় পুর বেশি থাকে না, এটাকে বাটির মতো বানাতে হতো আগে। মানে দিদা দিদা কিরম করছে দেখ। দেখো ডিজাইন তো করতে হবে না, তো পিঠা থাকলে বলো কি কি পিঠায় পুর থাকলে ডিজাইন করতে হবে নাকি? পুর পিঠায় পুর থাকলে হলো। এবার আমি আরেকটা বাটির মতো চলুন এবার সমস্ত পিঠেগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আবার ভাঙাচোরা কয়েকটা সোমের হাতের বানানোও রয়েছে। আগের দিন যে ইডলি মেকারটাতে মোমো বানিয়েছিলাম আজকে সেটাতেই পিঠেগুলো স্টিম করে নেব। তার জন্য প্রথমে এগুলোকে তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। জলটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম, ধোঁয়া উঠছে, তার মানে জলটা ফুটছে। তো প্রথমে নিচের তাকটাতে পিঠেগুলোকে দিয়ে দিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো ওপরেরটাতে সাজিয়ে দিচ্ছি। চলুন এবার পিঠেগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো স্টিম করে নিলেই আমাদের পুলি পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে। 20-25 মিনিট মতো পর আমি এখানে ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা আরেকটার সাথে লেগেও নেই। চলুন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এক এক করে পিঠেগুলোকে নামিয়ে নেব।
উপরের প্লেটটায় যে পিঠেগুলো ছিল সেগুলো সব আমার নামানো হয়ে গেছে। এবার এটা তুলে দিয়ে এর নিচের প্লেটটা থেকেও পিঠেগুলো তুলে নেব। পুলি পিঠে স্টিম করে নিয়ে যতই আমরা খাই না কেন, দুধ পুলির স্বাদটা কিন্তু আলাদা। তাই আমি এখানে যে কড়াইতে নারকেলের পুরটা বানিয়েছিলাম তার মধ্যেই 2 গ্লাস মতো দুধ অ্যাড করেছি। এরপর এলাচের গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে একটু গরম হয়ে যেতেই পিঠেগুলো সব ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো সব ছেড়ে দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের দুধ পুলি রেডি হয়ে যাবে। আর দুধটাও ততক্ষণে অনেকটা ঘন হয়ে আসবে। এই যে দেখুন, দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে গিয়েছে আর একটু গাঢ় হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর প্লেটের মধ্যে দুধ পুলিটা নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার চামচে করে অল্প অল্প দুধ নিয়ে একটু একটু করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর সবশেষে দেখতে ভালো লাগবে বা একটু ফ্লেভারের জন্য আমি ওপর থেকে কয়েকটা কেশর দানাও ছড়িয়ে দিচ্ছিলাম। চালের পিঠে অনেক খাওয়া হয়েছে, কিন্তু সুজি দিয়ে দুধ পুলি বা সুজি দিয়ে পুলি পিঠে এটা আমার প্রথমবার ট্রাই করা হলো। খুবই ভালো লেগেছিল। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে পিঠে বানাতে গিয়ে নারকেলের পুরটা একটু বেশি হয়েছিল, তাই মা বললো ওগুলো দিয়ে নারকেল নাড়ু বানিয়ে নিতে। তো সেই মতো আমি এখানে বসেছি নারকেল নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।